অনেক চিন্তায় ছিলাম যে আমি মহামারী আক্রান্ত হচ্ছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকে। ৩০ উপজেলায় হামের টিকাদান শুরু, পাচ্ছে ৬ থেকে ৫৯ মাসের শিশুরা। ঢাকার ২ সিটিতে ক্যাম্পেইন ১২ এপ্রিল, ৩রা মে থেকে চলবে সারা দেশে। জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। ৩ মাসের মজুত নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে মুলতবি আলোচনা আজ। বাতিল হতে যাওয়া অধ্যাদেশ নিয়ে আলোচনা চায় বিরোধী দল। বিলের সঙ্গে সম্পর্ক নেই বলছেন আইনমন্ত্রী। মঙ্গল বা আনন্দ নয়, এবার নববর্ষে হবে বৈশাখী শোভাযাত্রা, জানালেন সংস্কৃতি মন্ত্রী। নতুন নামে সমস্যা হবে না ইউনেস্কোর স্বীকৃতিতে, বিভাজন ভুলে ঐক্যের ডাক। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের। নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি ওয়াশিংটনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় 18 জেলার 30 উপজেলায় চলছে টিকাদান। পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বাকি থাকা সব এলাকায় 3রা মে থেকে একযোগে চলবে ক্যাম্পেইন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে টিকা পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন তারা। এতদিন অনেক চিন্তায় ছিলাম যে আমি মহামারী আক্রান্ত হচ্ছে, তো এই জন্য আজকে দেওয়ার পরে অনেক ফিল হচ্ছে। বাচ্চাদের হাম হয় হয়তো হইতে পারে, এই জন্য আগে সতর্ক থাকা ভালো। দিলাম হয়তো পরবর্তীতে যাতে না সমস্যা হয় এই জন্য। কার্যকরের ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আমরা জানি না, জানে মনে করেন যারা বানাইছে তারা। তবে আমরা তো বিশ্বাসের উপরে আছি। ঢাকায় যে পরিমাণ হয় বাচ্চা দেখতেছি সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মাদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, অতীতের সরকারের ভুল ব্যবস্থাপনার কারণেই হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। মিজেলস রেবেলা এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম নয়। এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। মন্ত্রী জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা দেয়া হবে। এরপর সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু হবে 3রা মে থেকে। 12 এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাসের শিশুরা। আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও প্রথম দিনের টিকাদান কর্মসূচিতে অভিভাবকদের দীর্ঘ লাইন দেখা যায়। সরকার দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করায় স্বস্তি প্রকাশ করেন তারা। চলতি বছরই হামজনিত শিশু মৃত্যু শূন্যে নামিয়ে আনার আশা সংশ্লিষ্টদের। কোলে ছোট্ট শিশু, টিকা দেওয়ার লাইনে দীর্ঘ অপেক্ষা অভিভাবকদের। সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশেষ টিকাদানের মাধ্যমে সন্তানকে সুরক্ষিত রাখার চেষ্টা অভিভাবকদের। জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রমে স্বস্তি জানিয়েছেন অভিভাবকরা। আর নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার আশা স্বাস্থ্য বিভাগের। সকল বাবা মাই তো চাই সন্তান
সুস্থ থাকুক। বাচ্চাদের হলোতে যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো আর হবে না। রোববার সকাল থেকে সারা দেশে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে 18 জেলার ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেওয়া হয় টিকা। আর যাদের শরীরে হামের উপসর্গ রয়েছে তাদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। হাম প্রতিরোধে অভিভাবকদের সহযোগিতা চেয়ে উদ্বিগ্ন না হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সবার মাধ্যমেই আমরা চাই এই এমার্জেন্সি যে মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন যেটা এটাকে সফল করার। টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সচিব জানান, আপাতত কোনো ধরনের টিকার সংকট নেই। দ্রুত পদক্ষেপের কারণে টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয় বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি আমরা ওইটা দিয়ে আমরা এখন দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গ্যাবি থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি। আমরা কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনগুলোতেও এই কর্মসূচি শুরু করব। ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারে হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, চলতি বছরে হামজনিত শিশুর মৃত্যু শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। 2026 সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনতে রাজশাহী, বরিশাল, বরগুনা সহ দেশে বেড়েই চলছে হামের সংক্রমণ। রোববারও বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, হামের প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলেছে। ময়মনসিংহ থেকে শুরু করে ময়মনসিংহের বিভাগের বিভিন্ন জেলা এবং আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে এবং তাদেরকে এখানে আইসোলেশন ওয়ার্ডে বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদের আপডেট জানানো হয়। আজকে যে আপডেটটা জানানো হচ্ছে যে গত শনিবার সকাল 9টা থেকে আজ রোববার সকাল 9টা পর্যন্ত সময়ের মধ্যে এই হামের লক্ষণ নিয়ে কিন্তু নতুন করে 19 জন শিশু ভর্তি হয়েছে এবং 17 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট 224টি শিশু হামের লক্ষণ নিয়ে কিন্তু ভর্তি হয়েছে। এর মধ্যে 195টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং 6 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন সকালে ছিল 63 জন, এরপর নতুন করে আরও 12 জন কিন্তু ভর্তি হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে 75 জন শিশু। এবং আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন চিকিৎসাধীন যে শিশুরা এখানে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্য থেকে নমুনা পরীক্ষা করা হয়েছে এবং নমুনা পরীক্ষায় আজকে সকাল পর্যন্ত মোট 59 শিশুর শরীরে কিন্তু হাম পজিটিভ শনাক্ত হয়েছে। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যিনি সহকারী পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন খান, তিনি যেটি বলেছেন গত 24 ঘন্টায় যে 19 শিশু ভর্তি করা হয়েছে এই তাদের হামের লক্ষণ নিয়ে তারা ভর্তি হয়েছেন এবং তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আসলে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে একটি বিষয় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু যে কিছুটা শয্যার সংকট দেখা যাচ্ছে, যেহেতু রোগীর চাপ বেড়েছে। এখানে 32টি শয্যা রয়েছে, তার বিপরীতে এখানে 75 জন শিশু এই মুহূর্তে ভর্তি রয়েছে। এতে করে এই শয্যার বাইরেও কিন্তু বারান্দায় মেঝেতেও কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে এবং এই মেঝেতে কিছুটা এখানে যেহেতু ফ্যানের ব্যবস্থা নেই সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এই ময়মনসিংহে যে 3টি উপজেলা কিন্তু হামের হটস্পট চিহ্নিত করে ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল, এই 3টি উপজেলায় কিন্তু আজকে টিকা দেওয়া শুরু হয়েছে। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। পাম্প থেকে তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়, আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও আছে অসন্তোষ। গ্রাহকদের অভিযোগ, তেল সংকটের ভোগান্তি কমছে না। এদিকে সরবরাহের ঘাটতির দাবি করে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প।
ঝুলছে নোটিশ, নেই তেল। রাজধানীর অনেক পাম্পে সরবরাহের ঘাটতি দাবি করে বন্ধ রেখেছে তেল বিক্রি। অকটেন ছিল যতক্ষণ আমরা সবাইকে দিছি লিমিটের মধ্যে, শেষ হয়ে গেছে, এখন গাড়ি আনতে গেছে, এখন তো যেই চাহিদা ওই অনুযায়ী তো তেল তো পাচ্ছি না আমরা। যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও লম্বা লাইন। বাইকে 500 থেকে 600 টাকার তেল নিতে লাইন ধরে অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা, যা প্রভাব ফেলছে নগরীর ব্যস্ত জীবনে। যে জায়গায় ইচ্ছা মতো যাইতে পারতাম ওইখানে মানে ইচ্ছা হলেও যাওয়া যাচ্ছে না এই তেলের সংকটের কারণে। আমি 2.5 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, এতে আমার অফিসের ক্ষতি হয়েছে। যে সিরিয়ালটা এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে গেছে আর কি, মানে অলমোস্ট 6 ঘন্টা আমরা এই লাইনে দাঁড়াইছিলাম। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি ভোগান্তি, উল্টো আরও বেড়েছে। ইরান নাকি তেল দিচ্ছে, তারপরেও কেন বাংলাদেশের সমস্যা? সরকারের কাছে একটা আবেদন থাকবে আমাদের যাতে তেলটা ঠিক মতো দেয়। চাহিদা অনুসারে আসলে যে কটা পাম্প খোলা থাকে তারা তো চাইলেও দিতে পারতেছে না। বাইরের থেকে ওই যে মোটর সাইকেল 2 একজনের নিয়ে যায়, তাদের থেকে 200 টাকা করে তেল কিনাও আমাদের ইউজ করতে হয়। একই চিত্র রাজধানীর বাইরেও, লম্বা লাইন আর দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল। তবে ক্ষোভের শেষ নেই তেল নিতে আসা মানুষের। আমি 6:30টায় কাজের মোড়ে সিরিয়ালে ছিলাম, তো এখানে আসতে আমার 5.5 ঘন্টা লাগলো, এখনো তেল পাইনি। তেল যাচ্ছে কদ্দুর আল্লাহ মাহবুব জানে, গ্রামগঞ্জের ভিতরে তেল নিয়ে চলে যাচ্ছে, আমরা তেল পাচ্ছি না। অসাধু ব্যবসায়ী যারা এনারা মজুত করেছে, এই জন্য আমরা তেল সংকটের মধ্যে পড়তেছি। দীর্ঘ অপেক্ষার পর তেল পাওয়া গেলেও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন গ্রাহকরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। পাম্পের পরিস্থিতি জানাতে রাজধানী পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। শুরুতে প্রথমে যাচ্ছি সৌমিকের কাছে। সৌমিক, রোজা, ইরান এবং ইসরায়েল আমেরিকার যে সম্মিলিত যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাবে যে বিশ্বব্যাপী যে জ্বালানির ভোগান্তি বেড়েছে, সেই ভোগান্তির সচিত্র কিন্তু আমাদের দেশেও কিন্তু বাদ যায়নি। ঠিক এমন চিত্র যদি আমরা দেখতে চাই, তবে কিন্তু রাজধানীর যে বিভিন্ন পাম্পগুলো আছে, সেই পাম্পগুলো ঘুরে দেখলে কিন্তু বোঝা যায় যে সাধারণ মানুষের অর্থাৎ ভোক্তা যারা আছেন তাদের জ্বালানি বিষয়ে যে ভোগান্তি, সেটি কতটা তীব্র হচ্ছে দিনের পর দিন, সেটি কিন্তু আমরা পাম্পগুলোতে আসলে দেখতে পাই। আমরা বেশ কিছু পাম্প, রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরেছি, দেখেছি যে প্রায় অর্ধেক পাম্প কিন্তু বন্ধ রাখা হয়েছে মালিক পক্ষের তরফ থেকে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় তারা তাদের পাম্পগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আবার যে সকল পাম্পগুলো খোলা রেখেছে পাম্প মালিকরা, সেসব পাম্পের যারা ভোক্তা যারা এসেছেন তেল নিতে, তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারা তেল পাচ্ছেন, কিন্তু সেই তেলটুকু কোনো কাঙ্ক্ষিত পরিমাণে হচ্ছে না। এবং তাদের যদি প্রয়োজন হয় 5 লিটার, তারা পাচ্ছেন 2 লিটার, কোনো পাম্পে দেওয়া হচ্ছে 5 লিটার, কোনো পাম্পে 500 টাকার দেওয়া হচ্ছে, কোনো পাম্পে তার থেকেও কম টাকার তেল দেওয়া হচ্ছে। এই সম্পর্কে পাম্পগুলোর মালিকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগে যে চাহিদা ছিল তার থেকে অনেক বেশি চাহিদা বেড়েছে ভোক্তাদের পক্ষ থেকে। কারণ আগে যদি কেউ তেল নিত 2 লিটার 5 লিটার, সে এখন এসে পুরো ট্যাঙ্ক ফুল করতে চাচ্ছে। এমন প্রবণতা কিন্তু প্রত্যেকটা গ্রাহকের মধ্যেই কিন্তু বেশি দেখতে পাচ্ছেন তারা, যার ফলে তারা আগে দৈনন্দিন যে সরবরাহ পেত, সেই সরবরাহের ফলে যে দৈনিক যে এখনকার চাহিদা, সেই চাহিদা তারা পূরণ করতে পারছেন না। এবং তারা বলছেন যে তাদের ভোক্তাদের পক্ষ থেকে চাহিদা বাড়লেও তাদের ডিপো থেকে যে আমদানি করা পাম্পগুলোতে, সেগুলোর কিন্তু চাহিদা কিন্তু তারা বাড়াতে পারে নাই। অর্থাৎ ডিপো থেকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু বলছেন। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বিশেষ করে অকটেন এবং পেট্রোলের কমতি কিন্তু আমাদের দেশে নয়, কারণ অধিকাংশ অকটেন এবং পেট্রোল কিন্তু আমাদের দেশেই এটি উৎপাদন করা হয়। আমাদের দেশে সবসময় যেটির চাহিদা বেশি ছিল সেটি হচ্ছে ডিজেল, কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে যে অধিকাংশ পাম্পেই ডিজেলের ক্রেতা প্রায় কম, কিন্তু অকটেন এবং যে পেট্রোল আছে সেটির কাস্টমার কিন্তু বেড়ে গিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই অকটেন এবং পেট্রোলের যেই মজুতদারি অর্থাৎ কালো বাজারে যারা আছেন, তাদের কারণেই কিন্তু এই বাজারে একটি প্যানিক বাইংয়ের সৃষ্টি হয়েছে, যার ফলে ভোক্তারা বিভিন্ন পাম্পে যে জড়ো হচ্ছেন এবং দীর্ঘ ও সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন, এবং তারা কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে কিন্তু তেল পাচ্ছে না, এমনটি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী মে মাস পর্যন্ত যে তেলের প্রয়োজন, সেই মজুদ কিন্তু সরকার বিভিন্নভাবে সেটি ম্যানেজ করছেন। তো আমাদের রংপুরের জ্বালানি ক্রাইসিস সম্পর্কে জানাতে সেখানে আছেন আমাদের এক সহকর্মী জীবন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জীবন,
জ্বালানি তেলের যে তীব্র সংকট সেটি কোনোভাবেই কাটছে না এবং রংপুর জেলা শহর পুরো রংপুর অঞ্চলে কিন্তু জ্বালানি তেলের যে সংকট সেটি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই মুহূর্তে আমি আছি রংপুর শাপলা চত্বরের একটি তেল পাম্পে এবং আমরা দেখছি পিছনে শত শত মোটরসাইকেল চালক তারা কিন্তু জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। যতদূর আমরা জানতে পেরেছি যে এই যে যারা বাইক চালক রয়েছেন তারা কিন্তু সকাল 9টা থেকে অনেকে অপেক্ষা করছেন, অপেক্ষার পরও তারা এখনো দুশ্চিন্তায় আছেন যে তারা শেষ পর্যন্ত আসলে জ্বালানি তেল পাবেন কি পাবেন না। এবং বলে রাখি রংপুর জেলার মধ্যে রয়েছে 48টি তেল পাম্প, তার মধ্যে আজকে কিন্তু 24টি তেল পাম্পেই কিন্তু বন্ধ রয়েছে জ্বালানি তেল না থাকবার কারণে। যে তেল পাম্পগুলো খোলা রয়েছে সেই তেল পাম্পগুলোতেও কিন্তু কোনোগুলোতে পেট্রোল রয়েছে, কোনোগুলোতে ডিজেল রয়েছে, অর্থাৎ যেগুলোতে ডিজেল রয়েছে সেগুলোতে পেট্রোল নেই, যেগুলোতে পেট্রোল রয়েছে সেগুলোতে ডিজেল নেই। সেই কারণে আমরা দেখছি যে মোটরসাইকেল চালকদের একেবারে তীব্র বড় সারি এবং একই সাথে গণপরিবহন যেগুলো রয়েছে বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, ছোট ছোট মাইক্রো কার, তারা কিন্তু সকলেই কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু এই গাড়িগুলো জ্বালানি তেল নিচ্ছেন। এবং তেল পাম্প মালিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু আসলে সরবরাহের তুলনায় আসলে অনেক কম পরিমাণ তেল তারা পাচ্ছেন, সেই কারণে তারা রেশনিং পদ্ধতিতে তেল দিয়ে তারা এই যে সরবরাহ সকলকে কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করছেন। এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদেরকে কিন্তু 300 টাকার করে জ্বালানি তেল দেওয়া হচ্ছে এবং বড় যে গাড়িগুলো রয়েছে বিশেষ করে যাত্রীবাহী বাস, ট্রাক, এগুলোকে দেওয়া হচ্ছে 2500 থেকে 3000 টাকার ডিজেল এবং একই সাথে ছোট যে কারগুলো রয়েছে তাদেরকে 1500 টাকার পর্যন্ত জ্বালানি তেল দেওয়া হচ্ছে। এবং বলে রাখি রংপুর জেলায় বেশ কয়েকটি তেলের ডিপো রয়েছে, এই তেলের ডিপোগুলোতে কিন্তু দীর্ঘদিন ধরে তেলের কোনো সরবরাহ নাই এবং ডিপো সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এখন যে তেলগুলো আসছে রংপুর অঞ্চলে সেগুলো সবগুলো কিন্তু পার্বতীপুর ডিপো থেকে আসছে এবং রংপুর ডিপো থেকে তেলের সরবরাহ না থাকবার কারণে এই সংকটটি কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছেন। এবং যারা গাড়ি চালক রয়েছে বিশেষ করে মোটরসাইকেল চালক তারা কিন্তু তীব্র ভোগান্তির কথা বলেছেন। তারা বলছেন তারা কর্মক্ষেত্র ছেড়ে তাদের নিজেদের কাজের জায়গা ছেড়ে তারা কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন এবং এই যে জ্বালানি তেল পেতে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু তারা বলছেন যে এই ভোগান্তির কারণে তাদের কিন্তু কর্মক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তাদের তীব্র সময় অপচয় হচ্ছে এবং তারা সকলেই কিন্তু এই যে জ্বালানি তেলের যে সংকট এই সংকটের কিন্তু সমাধান চাচ্ছেন এখন। এবং এই তীব্র যে সংকট সেই সংকট সহসাই আসলে সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা তেল পাম্প মালিক রয়েছেন তারা বলছেন যে যেহেতু আসলে সরবরাহ কম সে কারণেই আসলে এই সংকটটি রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে জ্বালানি তেলের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুর এবং রাজধানীর পরিবাগে। সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে আমদানি করা 34,000 টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ফিরল চট্টগ্রাম বন্দরে। দুপুরে ডলফিন জেটিতে ভেড়ে মালয়েশিয়া থেকে আসা জাহাজ সানগ্যাং ফাজিয়ান শনিবার রাতেই বন্দরের জলসীমায় অবস্থান নেয় জাহাজটি। জোয়ারেই জাহাজটি পাইলটিং করে নিয়ে আসা হয় ডলফিন জেটিতে। এর আগে শনিবার বিকালে সিঙ্গাপুর থেকে আসা 27,300 টন ডিজেল বন্দরে খালাস শেষ করে আজ বেলা 12টার দিকে ডলফিন জেটি ছেড়েছে জাহাজটি। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানির সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে জ্বালানির সংকটে সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কার কথা জানান অর্থমন্ত্রী। এমন বৈশ্বিক প্রেক্ষাপটে এলডিসি উত্তরণ সম্ভব নয় বলেও জানান মন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি, সব সোর্স থেকেই সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শপিং মল, দোকানপাট সন্ধ্যা 6টার পরিবর্তে 7টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা
সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। এটা কন্টিনিউ করবে, অর্থাৎ আমি এটা যেটা শেষ হয়ে যাবে সেটার জন্য পূরণ করা যায় সেটার জন্য আমরা পাইপলাইনে রয়েছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে এলডিসি উত্তোলন বিষয়ক সভা শেষে অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তোলন সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। প্রত্যেক এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে এখন। শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীও খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের উৎসবের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ করতে বর্তমান সরকার সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান সরকার প্রধান। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়, তবে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় কিছু দল মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংকটের মধ্যেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে বলার পরও কিছু মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে একেবারেই নাই এই বিষয়টা নিয়ে। সরকার ইতিমধ্যে দেখেছেন আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। আরো দুঃখজনক ব্যাপার যে অনেকেই শক্তি আছে যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে চায়। যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। সময় সংবাদে আরো থাকছে। কেরানীগঞ্জে আগুনে পড়া লাইটার কারখানায় আজও চলছে উদ্ধার অভিযান। উদ্ধার 6 লাশের মধ্যে মিলেছে এক নারীর পরিচয়, বাকিদের শনাক্তের চেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংসদে আলোচনা আজ। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের মুলতবি প্রস্তাবের ওপর এ আলোচনা হবে। এ উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে আহতদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে রোববার অধিবেশনের শুরুতেই বিরোধী দলীয় নেতা বলেন, 133টি অধ্যাদেশ থেকে দৃষ্টি সরিয়ে নিতে নতুন কিছু বিল আনা হয়েছে। এ সময় কার্যকারিতা হারাতে যাওয়া অধ্যাদেশ নিয়ে আলোচনা করার সুযোগ দাবি করেন ডক্টর শফিকুর রহমান। জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নতুন বিলগুলোর সঙ্গে 133টি অধ্যাদেশের কোনো সম্পর্ক নেই। আর অধ্যাদেশ বাতিল সম্পর্কে বলেন, যাচাই বাছাই শেষে এ বিষয়ে জানানো হবে। সম্পূরক কার্যসূচি বলে আরেকটা পেজ পেয়েছি। তো এখানে কিছু বিল সামনে আনা হয়েছে এবং এগুলা অধ্যাদেশকে কেন্দ্র করেই হয়েছে বলে আমার ধারণা। আগের যে নোটিশ পেয়েছিলাম তার সাথে মিলিয়ে আমরা দেখলাম যেগুলো ল্যাপস করা হয়েছে প্রস্তাবনায়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জুলাই স্পিরিটের সাথে সম্পৃক্ত। আমি আপনার বরাবরে বিনয়ের সাথে বলবো যে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। বিরোধী দলীয় নেতা যে 2টা বিলের ব্যাপারে আজকে উত্থাপন করেছেন, উনি হয়তো এটা মিস করে গেছেন। এটা কোনো অধ্যাদেশ থেকে উৎসারিত কোনো আইন নয়, এটা ফ্রেশ বিল আকারে 2টি মন্ত্রণালয় পাঠিয়েছেন। এই 2টি বিল 133টা অধ্যাদেশের অন্তর্ভুক্ত নয়।
বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রোহিতের সিদ্ধান্তে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তিনি। বলেন যে অধ্যাদেশগুলো এখনও আইনে রূপান্তর হয়নি, ধাপে ধাপে সেগুলো আইনে পরিণত করা হবে। এতে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাধা হবে না। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ২৬শে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, আর গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত হবে। সংসদের প্রথম অধিবেশনে সেই অধ্যাদেশগুলো উত্থাপন করতে হয় এবং ৩০ দিনের মধ্যে সেই অধ্যাদেশগুলোর কার্যকর করার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে। ইতিমধ্যে আমাদের মাননীয় আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই প্রক্রিয়ার মধ্যে স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে এবং সে আইনে রূপান্তর করলে এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে আমরা সেভাবে স্বাধীনভাবে আগামী দিনে কাজ করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকারটি সুনিশ্চিত করব। জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, এবিএম ফজলে করিম চৌধুরী সহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২২ আসামির মধ্যে ফজলে করিম সহ ৪ জন গ্রেফতার আছেন। পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। এদিন শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন ৭ জুনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া জুলাই হত্যাযজ্ঞের আরেক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে। বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত র্যাব, জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। র্যাব বিলুপ্ত হবে কিনা তা সরকারের সিদ্ধান্ত জানিয়ে মহাপরিচালক বলেন, রাষ্ট্রের কাজে দায়িত্বশীল হলে র্যাবের ভাবমূর্তি বাড়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও উঠে যাবে। রোববার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। সাম্প্রতিক সময়ে র্যাবের পরিচালিত বিভিন্ন অভিযানে সাফল্য ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। 131টি অস্ত্র উদ্ধার এবং এতদ সংক্রান্তে 104 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবাদ দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন নবনিযুক্ত মহাপরিচালক। বলেন, র্যাবের নিষেধাজ্ঞা পাওয়া নিয়ে অতীতে কিছু বিষয় ছিল, তবে ভালো কাজের মাধ্যমে সামনে এ সমস্যা থাকবে না। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন বা আছে কিনা সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। র্যাব বিলুপ্ত হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিলুপ্তির বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর, তবে দায়িত্বশীলভাবে কাজ করলে ভাবমূর্তি ফেরানো সম্ভব। মহাপরিচালক বলেন, যাদের বিচার চলছে তাদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তা করা হবে। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। সারা দেশে জলদস্যুতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতা দমনে কাজ চলছে বলে জানান র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক। গুরুত্ব দিয়ে এবং এই অপরাধীকে ধরবার চেষ্টা করে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে রাস্তা ফুটপাত দখল করে বছরের পর বছর চলছে ব্যবসা। পঞ্চম দিনের অভিযানে নিউ মার্কেট এবং আগারগাঁও এলাকায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএমপি। জরিমানা করা হয় বেশ কিছু দোকানকে, জব্দ করা হয় মালামাল। ব্যবসায়িক মালামাল রাখার জন্য ফুটপাতে দীর্ঘ সময় ধরে রাখা চৌকিগুলো হুড়োহুড়ি করে সরিয়ে নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছে উচ্ছেদ অভিযান চলছে। এমন দৃশ্য দেখা গেল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। একটু জায়গায় রাখছিলাম, একটু জায়গায়
দল করে বা ইয়া করতেছে আর কি। উচ্ছেদ অভিযান হয়েছে রাজধানীর আগারগাঁও এলাকাতেও। ফুটপাত এবং ডিভাইডারে বাণিজ্যিক কার্যক্রমের জন্য রাখা স্থাপনাগুলো ভেঙে নিয়ে যায় পুলিশ। 5,000 টাকা জরিমানা করেছি এবং আমরা সামনেও এভাবে আমাদের অভিযান পরিচালনা করব। অবৈধ স্থাপনাগুলো আমরা অপসারণ করতেছি এবং বিভিন্ন দোকান যারা এক্সটেনশন করে আপনার ব্যবসা করতেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এ সময় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। এই স্ট্রাকচারগুলো বাইরে রেখে তারা অবৈধভাবে ব্যবসা করছিল, জনগণের যাতায়াতের রাস্তাকে প্রতিবন্ধকতা করছিল। আমরা সেই সকল স্ট্রাকচারগুলো তুলে ডাম্পিং করে ফেলেছি। এরপরে আমরা গোপনে আসবো, আমাদের সোর্সের বেসিসে আসবো। আমাদের এই অবস্থানটা অর্থাৎ আমাদের এই উচ্ছেদ অভিযানটা অব্যাহত থাকবে। আমরা 3 জনকে আটক করেছি। অভিযোগ হচ্ছে আমাদের কাজে বাধা দিয়েছে। নিউ মার্কেট এলাকার যে ফুটপাত চোখে দেখা যেত না, বড় পরিসরে অভিযান পরিচালনা করায় তা অনেকটাই দৃশ্যমান হয়েছে। অভিযানে 16টি দোকানকে ফুটপাতে মালামাল রাখার জন্য 84,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিং এর জন্য মামলা দেয়া হয় 50টি গাড়িকে। প্রয়োজনে আমরা আবার গণবিজ্ঞপ্তি দিব তাদেরকে, কিন্তু এখানে কোনোভাবেই এই ফুটপাতের উপর অর্থাৎ রাস্তার উপর কোনো রকম ব্যবসা করা যাবে না। এবার বিজ্ঞপ্তি দিয়ে করা হলেও এরপর আকস্মিক অভিযানের হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান শেষ হয়েছে আধা ঘন্টাও হয়নি, এর মাঝেই আবারও শুরু হয়েছে ফুটপাতের দখল প্রক্রিয়া। অর্থাৎ সাধারণ মানুষের যে আশা ছিল এবারের উচ্ছেদের পর ফুটপাত দখলমুক্ত হওয়ার বিষয়টির একটি স্থায়ী সমাধান হবে, আমার পেছনের দৃশ্যই বলে দিচ্ছে তাদের সে আশায় গুড়ে বালি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে নিহত 6 জনের মধ্যে এক নারীর পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতরা ভর্তি বার্ন ইনস্টিটিউট। এদিকে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। শ্রমিকরা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে ছিলেন প্রায় 40 জন। 15 বছরের রিয়া ও 11 বছরের মিতু কেরানীগঞ্জের কদমতলীতে পুড়ে যাওয়া লাইটার কারখানা থেকে বেঁচে ফেরা 2 বোন। 8,000 টাকা বেতনে কারখানাটিতে কাজ করত রিয়া, আর মিতু পেত 6,000। এ দিয়েই চলছিল তাদের জীবন। কিন্তু শনিবারের আগুন থেকে বেঁচে ফিরলেও এখন তাদের সামনে অনিশ্চয়তা। সেই ভয়াবহ ঘটনার ঘোর কাটেনি তাদের। একটা মেয়ে আমার ডাইকে কইতাছে আগুন লাগছে, আমরা একসাথে 5 জন ছিলাম, 5 জনই আমরা অলটপকে আইয়ে পড়ছি। আমার বলছে আগুন লাগছে, আমি আমার মেশিনের হোন থেকে আমার জুতা রাখা আমি দিছি। লাইটার কারখানার আগুন থেকে ফিরেছে ফাহিমা নামের 15 বছরের এই কিশোরীও। জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন 40 জন শ্রমিক, আর আগুন লাগার পর গেট বন্ধ করে দেন দারোয়ান। একটা মেয়ে বলতেছে আগুন লাগছে, তখন আমরা বের হয়েছি, বের হয়ে এখানে আসছি। আসার পরে দেখি গেট আটকানো। আমি দারোয়ানের বলছি গেটটা খুলে দেন, সে গেটটা খুলে দেন, বলছে কম আগুন লাগছে, পরে লিপ বাজাইবো। কারখানা মালিকের বিরুদ্ধে জোর করে কাজ করানোর অভিযোগও করেন অন্য শ্রমিকরা। মাঝখানে একটা রুম আছে, বডিরা মানে যেটা ভিতরে গ্যাসটা ভরে, ওই বডিটা ওই জায়গা তৈরি করে। সিলিন্ডার থেকে তো গ্যাসটা ভরি আমরা গ্যাস লাইটে আলা, তখন তো সমস্যা না। যখন এই মিশিং আইনে আবার ট্রাই করে যে সঠিক আছে কিনা, তখনই বাস্ট হয়। মালিক এখন কোথায় আমরা তো জানি না, আমগো বেতনটা লয়ে গেছে, আটকে রাখছে। এদিকে আগুনের ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার 6 মরদেহের মধ্যে শনাক্ত হয়েছে এক নারীর পরিচয়। এখনো পরিচয় পাওয়া যায়নি 5 জনের, আর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। এদিকে রোববারও পুড়ে যাওয়া কারখানাটিতে উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। 17 থেকে 18 জন শ্রমিক কাজ করতেছিলেন। এর ভিতরে কিছু শ্রমিক বের হয়ে গেছেন, আর এর ভিতরে কিছু শ্রমিক বের হইতে পারেন না। এর ভিতরে আমরা 6 জনের লাশ উদ্ধার করছি, আর 2 জন হাসপাতালে আছে। উদ্ধার অভিযান চলমান আছে, এখনো আমরা শেষ করি নাই। আমরা দেখতেছি যে আরো কোনো লাশ পাওয়া যায় কিনা। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন দেবে 7 থেকে 14 দিনের মধ্যে। আত্তজ রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন সহকর্মী আত্তজ রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আত্তজ, গতকাল অর্থাৎ শনিবার দুপুরে যে কেরানীগঞ্জের যে লাইটার কারখানায় আগুন লেগেছে, সেই আগুন অগ্নিকাণ্ডের ফলে যে বিস্ফোরণের ফলে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, আমরা এই মুহূর্তে সেই ধ্বংসস্তূপে আসলে দাঁড়িয়ে আছি। সেখান থেকে সেই ধ্বংসস্তূপ এখান থেকে পরিষ্কার করে নিয়ে সরে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। কিছুক্ষণ আগে পর্যন্ত তারা এখানেই ছিলেন, বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মকর্তা। তারা আমাদেরকে জানিয়েছেন
ধ্বংসস্তূপের যেই এই অংশগুলো রয়েছে, যেই টুকরো টুকরো কিংবা যেই সামগ্রিক যেই ধ্বংসস্তূপ, সেটি পরিষ্কার শেষ হওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চলমান থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের কারণে আসলে যে এই লাইটার কারখানার যে অবকাঠামোটি ছিল, এই অবকাঠামোটির আসলে প্রতিটি দেয়াল থেকে শুরু করে দেয়াল থেকে ইট পর্যন্ত আসলে খসে পড়ে গেছে। সব দিকে আসলে আমরা ধ্বংসস্তূপের মধ্যেই আছি। আমরা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে দুজন ফায়ার যারা হচ্ছে এখানে কাজ করতেন লাইটার কারখানায়, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা জানাচ্ছিলেন এবং আমাদের এই ছাড়াও বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা হয়েছে যারা এখানে কাজ করতেন। আমরা কথা বলে দেখেছি এখানে বেশ কয়েকজন, যে 40 জন ছিলেন, বেশ কিছু শিশু রয়েছে, শিশু কিশোরী রয়েছেন, তাছাড়া হচ্ছে বয়স্ক মানুষ রয়েছেন। আমাদের বিশেষ করে দুটো কিশোরীর সাথে কথা হয়েছে। তারা বলছিলেন যে তারা যখন বের হতে চাচ্ছিলেন এখান থেকে এই আগুন লাগার পর, তারা তখন জানাচ্ছিলেন যে প্রায় 40 জনের মতো এই লাইটার শ্রমিক ছিলেন এখানে। এই 40 জন যখন আগুন লাগার পর তারা যখন বের হতে চাচ্ছিলেন, তখন বাইরে থেকে গেটের ভেতর থেকে আসলে গেটটি বন্ধ করে দেন দারোয়ান, যাতে হচ্ছে তারা বের হতে না পারে। সেক্ষেত্রে তারা পরবর্তীতে তারা হচ্ছে এই বিভিন্ন এই যে চারপাশে দেয়াল রয়েছে, সেই দেয়াল টপকে আসলে তারা এই প্রাণ বাঁচিয়েছেন বের হয়ে। অর্থাৎ কদমতলীর লাইটার কারখানায় যে বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণের স্থান থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কেরানীগঞ্জে। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের পটিয়া থেকে তাকে আইনের আওতায় আনা হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এআই জেনারেটেড ছবি ব্যবহার করে তিনি প্রতারণা করতেন বলে জানিয়েছে পুলিশ। লায়ন রিয়াদ সেলিম নামে তার ফেসবুক আইডি। সেই আইডি থেকে কখনো সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ছবি দিয়ে পোস্ট করত সে, আবার কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত ও প্রতারিত করত। প্রাথমিকভাবে এইসব ছবি এআই জেনারেটেড বলে ধারণা পুলিশের। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। উচ্চ পর্যায়ে যোগাযোগ করে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছ থেকে 2 লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এ অভিযোগের ভিত্তিতে পটিয়া থানায় মামলা করলে শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এডিশনাল ডিআইজি। আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এক্ষেত্রে তাকে গ্রেপ্তারের সময় আমরা তার এনআইডি পাই এবং তার মোবাইল নম্বর পাই। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং ঢাকার সাথে যোগাযোগ করে আমরা তার পরিচয় নিশ্চিত হই এবং তাকে রাত অনুমান 2টার দিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। আসামি রিয়াদ সেলিমের বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। বিসিবির নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির রিপোর্ট জমা। কাউকে অভিযুক্ত না করার দাবি, ডাকে সাড়া দেননি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এই দিনে যিশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় রাজধানীর সহ দেশের বিভিন্ন গির্জায়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে। যীশুখ্রিস্টের পুনরুত্থানের এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় নানা আচার অনুষ্ঠান। বাংলাদেশেও দিনটি ঘিরে থাকে নানা আয়োজন। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে জড়ো হন বিভিন্ন এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। যীশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে প্রার্থনা করেন শান্তি, ক্ষমা ও মানবতার জন্য। এই দিনে আমরা সব খ্রিস্ট ভক্তরা চার্চে আসি। আমাদের চার্চে এখানে আমাদের জন্য মিশা হয়, যেটাকে বলে, সেখানে অনেক প্রার্থনা করি আমরা। তিনি পুনরুত্থান করে প্রত্যেককে একটা যে পাপ ছিল, পাপ থেকে মুক্তি দিচ্ছেন। সকালে আমরা সবাই খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করি। এখন বাসায় যাব, বাবা মার সাথে আনন্দ করব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই দিনে যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপদকামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে উঠেন। মৃত্যুকে জয় করে আবারও মানুষের মাঝে ফিরে আসেন যিশু। আমাদের যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের সকলকে পাপ থেকে মুক্ত করার জন্য, এবং এই কারণে সে মৃত্যুবরণ করার 3 দিন পরে সে কবর থেকে জীবিত হয়েছিলেন। বাঙালি হিসেবে আমরা এই সময়ে দই চিড়া আমাদের ঘরে
দই চিরা মিষ্টি এগুলো আমাদের হলো গিয়ে আপ্যায়নের জিনিস। পুনরুত্থান করলেন, এটাই হলো মূল। আর পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্যই উনি এসেছেন। ইস্টার সানডের আগে যীশু খ্রিস্টের স্মরণে প্রায় 40 দিনের একটি উপবাসের সময় পালন করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হল যিশুর ক্রুশে জীবনদান এবং গৌরবময় পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডের মূল বাণী। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। আনন্দ কিংবা মঙ্গল নামে নয়, এবার বাংলা বর্ষবরণের শোভাযাত্রা বের হবে বৈশাখী শোভাযাত্রা নামে। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী জানান, জনগণের মধ্যে বিভাজন বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে বলেও জানান সংস্কৃতি মন্ত্রী। বাংলা নববর্ষ মানে রং, উৎসব আর মানুষের মিলন মেলা। দল বেঁধে বৈশাখী মেলায় আনন্দ উপভোগের চিরাচরিত চিত্র। বাংলা বর্ষবরণ উদযাপনের মূল আয়োজন শোভাযাত্রা। তবে শোভাযাত্রার নামকরণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, বিভাজন। এমন প্রেক্ষাপটে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে জনগণের মধ্যে কোনো বিভাজন বা বিতর্ক চায় না সরকার। বৈচিত্র্যের মাধ্যমে জনগণের ঐক্য দেখতে চায়। এজন্যই এখন থেকে বাংলা বর্ষবরণ উদযাপনের শোভাযাত্রা মঙ্গল বা আনন্দ শোভাযাত্রা নয়, উদযাপিত হবে বৈশাখী শোভাযাত্রা নামে। এই নামে শোভাযাত্রা হলেও ইউনেস্কোর দেয়া স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান সংস্কৃতি মন্ত্রী। সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রার নামে ইউনেস্কো কোনো স্বীকৃতি দেয়নি। দেশে বৈশাখী উৎসবের উপরে শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান নিতাই রায়চৌধুরী। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্পেশালি রিকোয়েস্ট করা হয়েছে, চারুকলা থেকে যে র্যালি স্টার্ট হবে সেখানেও আপনাদের থাকবে। সেখানে আমাদের ছাত্র সংগঠনের লোকজন থাকবে, ছাত্ররা থাকবে, পুলিশ তার দায়িত্ব পালন করবে, আমরাও আমাদের দায়িত্ব রাখতে হবে। জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষের দিকে। খুব শিগগিরই এই জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মানুষের মাঝে অনৈক্য, সংঘাত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ ইতিবাচক থাকায় জ্বালানি কেনার চাপ সামলাতে আগামী জুনের মধ্যে আইএমএফের কাছ থেকে বাড়তি $2 বিলিয়ন ঋণ পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে জ্বালানি ব্যবহারে ব্যাংক কর্মকর্তাদের আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর। জ্বালানি সাশ্রয়ে কর্মঘণ্টা কমিয়েছে ব্যাংক, ফলে রোববার সকালেই ব্যাংকে চাপ বাড়ে গ্রাহকদের। সরকারের ঘোষণা অনুযায়ী ব্যাংক পরিচালনায় জ্বালানি সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। জানা যায়, খরচ কমাতে সরকারের নতুন বাড়িতেও আপাতত উঠছেন না গভর্নর। কর্মকর্তাদের, কর্মচারীদের এবং যারা আছে সবাইকে উৎসাহিত করছি তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে যাতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়। ইভেন গভর্নর মহোদয় নিজেই এটা প্র্যাকটিস করছেন। ওনার 2টো গাড়ির মধ্যে উনি বর্তমানে একটা গাড়ি ব্যবহার করছেন। ইভেন ওনার যে গুলশানের বাড়িটা আছে, গুলশানে এখনও উনি উঠেননি। এটার যেহেতু একটা মেনটেনেন্স আছে, অনেকগুলো কর্মচারী ওখানে দরকার হয়। এই সময়ে উনি চাচ্ছেন যে ওনার কিচ্ছু সাধারণ অংশ হিসেবে উনি বাড়িতে আপাতত উঠবেন না। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এপ্রিলে ভারত থেকে পাওয়া 45,000 ব্যারেল ডিজেলের চাহিদাও মেটাতে হবে সরকারি কোষাগারের অর্থে। বাড়তি অর্থ যোগানে আমদানি ও রফতানির ব্যয়ের স্থিতি ধরে রাখতে বিদেশি ঋণের পথে হাঁটছে বাংলাদেশ। এরই মধ্যে আইএমএফ থেকে $2 বিলিয়ন অতিরিক্ত ঋণ সুবিধা জুন নাগাদ পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের অবস্থা ইতিবাচক থাকায় বাড়তি এই ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। আইএমএফ যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ইমব্যালেন্সটা আছে সেটা তারা আমাদের পূরণ করে এবং তারা একটা কমিটমেন্টও দিয়েছে যে এই বিয়েটা আছে, যে কমিটমেন্ট আমাদের আছে লোনের কিস্তি, তার বাইরেও ওটা $2 বিলিয়ন আমরা আরও বেশি আমরা প্রত্যাশা করছি এবং সেটার জন্য যে ধরনের কন্ডিশনসগুলো অর্থাৎ যে স্ট্যাটাস আমাদের থাকা দরকার সেগুলো আমরা আশা করি সেগুলো পূরণ করতে পারবো। বাংলাদেশ ব্যাংক জানায়, জ্বালানি আমদানিতে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটও ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আগাম কর বেশি কাটা হলে নতুন অর্থ বছর থেকে তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করবে এনবিআর। আর দেশের অর্থ বাইরে যাওয়া ঠেকাতে বিদেশি কোম্পানির ওপর বাড়তি কর আরোপের ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।
পণ্য আমদানিতে বিভিন্ন পর্যায়ে অগ্রিম কর আদায় করে এনবিআর। পরবর্তী বছরের করের সঙ্গে যা সমন্বয় করে সংস্থাটি, এতে অনেক বেশি সময় ধরে আটকে থাকে ব্যবসায়ীদের বড় অঙ্কের মূলধন, যা বাড়িয়ে দেয় ব্যবসার খরচ। এটা আমাদের আসলে ডাইরেক্ট আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের আগে প্রাক বাজেট আলোচনায় অগ্রিম কর রিফান্ডের কথা জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, প্রকৃত আয়ের চেয়ে বেশি কর কাটা হলে তা সরাসরি পৌঁছে যাবে ব্যাংক হিসাবে। ছোট বড় সবার রিফান্ডই তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। ভ্যাটটা আমরা শুরু করেছি, ইনকাম ট্যাক্সে আমরা অনেক দূর এগিয়েছি এবং আমরা এটা আলটিমেটলি রিটার্ন দেওয়ার পরপরই যার যার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, সেই অটোমেটেড সিস্টেমের দিকে আমরা যাচ্ছি। রোববারের অংশীজন আলোচনায় অংশ নেয় অ্যামচ্যাম, বিসিসিআই সহ 6টি ব্যবসায়ী সংগঠন। উঠে আসে সারচার্জ, টার্নওভার কর, ট্রেড লাইসেন্স ফি, কাস্টমস জটিলতা সহ শুল্ক ও কর বিষয়ক নানা প্রস্তাবনা। ভ্যাট প্রসেসটা আছে, এটাকে যতটুকু আমরা সিম্পল করতে পারবো এবং যত অটোমেটেড করতে পারবো, আমার মনে হয় যে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স আমরা বেশি আদায় করতে পারবো। আমার দেশের থেকে সম্পত্তি টাকা পয়সা বিদেশে পাচার না হয়, আমার দেশের সম্পত্তি ভালো অবস্থায় থাকে। কাস্টমস ল্যাবের সব সক্ষমতা নাই। আমরা আগে থেকে বলে আসছি যে যেগুলো ইন্টারন্যাশনালি রেকগনাইজ থার্ড পার্টি ল্যাবদেরকে ইউজ করা। এ সময় সরকারের পক্ষ থেকে রাজস্ব বাড়ানোর চাপ আছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, আসছে বাজেটে রাখা হবে ব্যবসা বান্ধব কর কাঠামো। তবে দেশের অর্থ সুরক্ষায় বিদেশি প্রতিষ্ঠানের কর কমাবে না এনবিআর। আমরা যতই বলি সারা দুনিয়ার ডিসিপ্লিন হওয়া, কিন্তু আমরা দেখি ট্যাক্স হেভেনগুলো কিন্তু ঠিক দিন দিন বড় হচ্ছে। ট্যাক্স হেভেন বড় হওয়া মানেই কিন্তু আমরা যারা গরিব দেশগুলো আছি, আমাদের এই দেশের ট্যাক্সের টাকাটা আলটিমেটলি চলে যাচ্ছে। জনস্বাস্থ্য বিবেচনায় তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয় পণ্যে কর কমানোর পরিকল্পনাও নেই এনবিআর-এর। মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের এখানে এই যে সুইটেন বেভারেজ, তারপরে আমাদের টোবাকো, অ্যালকোহল, এগুলোকে ডিসকারেজ করার জন্য বিভিন্ন জায়গায়, বিশেষ করে WHO থেকে অনেক বড় বড় প্রেশার থাকে। তো এইসব কারণে এটাতে হাত দেওয়াটা একটু কঠিন হবে। বন্ডের মাধ্যমে আনা কাঁচামালের অবৈধ ব্যবহার ঠেকাতে আসছে বাজেটে কড়াকড়ি থাকবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। সারচার্জের ব্যাপারটা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শ্রম সংশোধন অধ্যাদেশ 2025-এ শ্রমিকের সংখ্যায় কর্মকর্তা কর্মচারী শব্দ যুক্ত করে শিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে অভিযোগ করে বিকেএমইএ বলছে, এর মধ্য দিয়ে মালিক ও শ্রমিকের মধ্যে চিরস্থায়ী বিভেদ তৈরি করা হবে। রোববার বিকেএমইএ ভবনের সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম জানান, মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। উদ্দেশ্যমূলকভাবে আইন পরিবর্তন করা হয়েছে দাবি করে তিনি বলেন, শ্রমিকের চাকরি অবসানের ক্ষতিপূরণে সময়সীমায় অস্পষ্টতা রয়েছে। এছাড়া শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসাবে বিজয়ী হওয়ার ক্ষেত্রেও আইনটি পরিষ্কার নয়। এছাড়া শ্রমিকের ভবিষ্যৎ তহবিলের সংজ্ঞা সংশোধন, মাতৃত্বকালীন মজুরি সহ 8টি সংস্কার করে আইন পাশ করার দাবি জানায় বিকেএমইএ। মিডিয়ার অ্যামেন্ডমেন্টে যে বিভ্রান্তিটা তৈরি করলেন, সেটা হলো ওই যে কারণিক কাজে নিয়োজিত কোনো ব্যক্তির জায়গায় ওনারা ঢুকেই দিলেন কর্মচারী বা কর্মকর্তা যে হিসেবে যে নামেই অভিহিত হোক না কেন, এই যে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা এটা ঢুকানোর কোনো প্রয়োজন ছিল না। এইটা ঢুকেই দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এই বিভ্রান্তি নিয়ে দেখা যাবে সারা বছরই আমাদেরকে এই ক্যাসাল মিটাইতে গিয়ে, আমার ব্যবসা বাণিজ্য খামাইতে এই ক্যাসাল মিটাইতে হবে। তার মানে আমাকে শান্তিতে ব্যবসা করতে দেওয়া হবে না। এটা হলো তাদের উদ্দেশ্য, যারা এটা করেছে। দেশের বাইরের খবর, হরমুজ প্রণালী খুলতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পরিস্থিতি জটিল করতে চাইলে গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটিতে বিধ্বস্ত যুদ্ধ বিমানের নিখোঁজ আরেক পাইলটকে উদ্ধারের দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট। আর অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান বিধ্বস্তের দাবি করেছে IRGC। পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে। রোববার সকালে ইসরায়েল উপসাগর দেশগুলো লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব সহ বিভিন্ন শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানার দাবি করা হয়। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের হাউথি ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। কুয়েত, আমিরাত, সৌদি আরব ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় আক্রমণের ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। הבטחתי לכם שאנחנו נמשיך לכתוש את משטר הטרור בטהרן, וזה בדיוק מה שאנחנו עושים. אחרי שהשמדנו להם 70% ביכולת ייצור הפלדה,
שמשמש להם חומר גלם לכלי הנשק נגדנו. אנחנו היום תקפנו את המפעלים הפטרוכימיים. এদিকে ইরানে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের আরও এক পাইলটকে নিরাপদ উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, বিশেষ এই অভিযানে শত শত মার্কিন সেনা যুদ্ধবিমান অংশ নেয়। অভিযানে কয়েকজন ইরানি নিহত হলেও কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানায় ট্রাম্প। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে মার্কিন সেনা উদ্ধারের বিষয়ে কোনো কিছু জানানো না হলেও অভিযানে অংশ নেওয়া আরও একটি বিমান ভূপাতিতের দাবি করা হয়েছে। এর আগে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে ইরানের উপর নরক নেমে আসবে বলেও হুঁশিয়ার দেন তিনি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করে একটি অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য গোটা অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। রাহানুল রানা, সময় সংবাদ। এবারে খেলার খবর। অভিযুক্ত হিসেবে নয়, বিসিবি নির্বাচনে সংশ্লিষ্টতা থাকায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ডেকেছিল এনএসসির তদন্ত কমিটি। তবে কমিটির ডাকে তিনি সাড়া দেননি বলে জানান তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। এদিকে বিচারাধীন বিষয় নিয়ে তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আসিফ মাহমুদ। এছাড়া বিসিবির গঠনতন্ত্র সংস্কার সহ বেশ কিছু সুপারিশ রেখে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। নিরপেক্ষতা বজায় রেখে রিপোর্টে কাউকে অভিযুক্ত করা হয়নি বলেও জানান আসাদুজ্জামান। অনেক দিনের অপেক্ষা অবশেষে বিসিবির অনিয়ম নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে এনএসসিতে। নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দিলেন কমিটির সদস্যরা। বিসিবি নির্বাচনে সবচেয়ে আলোচিত নাম সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্লাব সংক্রান্ত জটিলতা কিংবা জেলা ও বিভাগীয় কাউন্সিলর নির্বাচন, ক্ষমতার অপব্যবহার করে অভিযোগ আছে প্রভাব বিস্তারের। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তার বক্তব্য শুনতে চেয়েছিল তদন্ত কমিটি, কিন্তু তাদের ডাকে সাড়া দেননি তিনি। ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়ারি করে বসে নেই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন যাননি তার ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় মন্ত্রণালয় এই তদন্তের এখতিয়ার রাখে কিনা প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি আদালতে বিচারাধীন বিষয়টি তদন্ত করে আদালতকে অবমাননা করা হচ্ছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। তবে বিসিবির কয়েকজন পরিচালক ও নির্বাচন কমিশনের সদস্যরাও সশরীরে হাজির হননি। লিখিত ব্যাখ্যা দিয়েছেন তারা। সেই তালিকায় আছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সময় যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম আমরা এখানে এসে। প্রতিবেদন ঘিরে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট আঙ্গনে। বিস্তারিত না জানালেও এনএসসিকে কিছু সুপারিশ দিয়েছে কমিটি। ইলেকশন সুন্দর করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুপারিশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে তদন্ত কমিটির প্রধান। শিগগিরই এ নিয়ে সিদ্ধান্ত জানাবে এনএসসি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অনেক চিন্তায় ছিলাম যে আমের মহামারী আক্রান্ত হচ্ছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকে। 30 উপজেলায় হামের টিকাদান শুরু, পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। ঢাকার 2 সিটিতে ক্যাম্পেইন 12 এপ্রিল, 3রা মে থেকে চলবে সারা দেশে। জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। 3 মাসের মজুত নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। এবং অন্তর্বর্তী সরকারের আমলের সব অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল। প্রতিটি উত্থাপন হবে, সুযোগ থাকবে আলোচনার, বলছেন আইনমন্ত্রী। এ ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।